সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না, বলছেন আসিফ নজরুল। জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত। 1 বছর না যেতেই জনগণ যতটা না আতঙ্কিত, সরকার আরও বেশি আতঙ্কে, বলছেন গোলাম মাওলা রনি। এবং সর্বশেষ জানাবো অভিযোগ আক্তারের, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তিকর পরিচালনা চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না, বলছেন আসিফ নজরুল। জনগণের সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গণঅভ্যুত্থানে হাজারের বেশি মানুষের জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর পরবর্তী সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশের জনগণ কখনো রাষ্ট্র সংস্কারের জন্য এত ত্যাগ স্বীকার করেনি, তাই তাদের প্রত্যাশা উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না। তিনি আরও বলেন, অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী 2 দশকেও আর সংস্কার করা যাবে না। আসিফ নজরুল বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের কিছু প্রভাব থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু উদ্বেগের বিষয় হলো অনেক সময় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ কাঠামো যে আইন করে, পরবর্তীকালে রাজনৈতিক সরকার এসে সংকীর্ণ স্বার্থে তা বাতিল করে দেয়। এই ধরনের চর্চা রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। এই পুনরাবৃত্তি রোধ করতে এবং আইনের স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন আইন চূড়ান্ত করার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান। উপদেষ্টা বলেন, নিম্ন আদালতে এমন অভিযোগ প্রায় শোনা যায় যে সরকারি উকিল হওয়া সত্ত্বেও অনেকে আর্থিক প্রলোভনে পড়ে প্রতিপক্ষের হয়ে কাজ করেন। এটি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হার্ট একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। তিনি জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল, কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে, তাই দেশের জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, দলীয়ভাবে আলাপ আলোচনা শুরু হয়েছে। ডক্টর শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 1 বছর না যেতেই জনগণ যতটা না আতঙ্কিত, সরকার আরও বেশি আতঙ্কে, বলছেন গোলাম মাওলা রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত 11 মাসে যা কিছু ঘটেছে সেই ঘটনার ফলে 2024 সালের আগস্ট মাসের উৎসাহ কেন নেই, উদ্দীপনা কেন নেই, সেই স্বপ্ন কেন নেই, সেই ভালোবাসা কেন নেই। 1 বছর না যেতেই সারা দেশে সীমাহীন অস্থিরতা শুরু হয়ে গেছে এবং সেই অস্থিরতার কারণে জনগণ যতটা না আতঙ্কিত, তার চেয়ে সরকারের মধ্যে আতঙ্ক বেশি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন, 2025 সালে জুলাই ও আগস্ট আমাদের হওয়া উচিত ছিল আনন্দের মাস, বিজয়ের মাস, উদযাপনের মাস। এই পুরো মাসে আমরা আনন্দ করব, গান বাজবে, দেশাত্মবোধক গান বাজবে, জাতীয় সঙ্গীত বাজবে, নাটক হবে, সিনেমা হবে, তারপরে আলোকসজ্জা হবে এবং দলভেদে মানুষ শাহবাগে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যাবে। রাজু ভাস্কর্যের সামনে এত বড় মেলা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তিল ধারণের জায়গা থাকবে না। এটাই তো হওয়ার কথা ছিল। যেভাবে আমরা দীর্ঘদিন ধরে 21শে ফেব্রুয়ারি পালন করে আসছি, যেভাবে আমরা 16ই ডিসেম্বর পালন করে আসছি, যেভাবে আমরা 26শে মার্চ পালন করে আসছি, তো ওখানে তো আমাদের আনন্দের এখনও ঘাটতি হচ্ছে না। আমরা যার যার মতো উদযাপন করছি। তিনি আরও বলেন, কেন 5ই আগস্ট আমাদের জীবনে আনন্দ না হয়ে আতঙ্ক হয়ে বলেন? কেন ভয়ের কারণ হবে? কেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে, জুলাই মাসকে কেন্দ্র করে 11 দিনের ইমার্জেন্সি সতর্কতামূলক অবস্থা জারি করা হবে? কেন এই সময়টিতে সবাই তটস্থ থাকবে? কি হচ্ছে, কি হতে পারে, কে কোথায় ঘুমাচ্ছে, কে কোথায় পালাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এর দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে। গোলাম মাওলা রনি বলেন, 2025 সালে জুলাই মাস শেষ হতে চলল এবং আগস্ট মাস আসছে। গত বছর আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। 15 বছরের একটি রেজিমের পতনের পর সারা বাংলাদেশ আগস্ট মাস জুড়ে উল্লাসে উন্মত্ত ছিল এবং বাংলাদেশে সেই আগস্ট মাসে যা কিছু ঘটেছে, সেটা হত্যাকাণ্ড হোক, চুরি ডাকাতি ও রাহাজানি হোক, কিংবা
ঐতিহাসিক 32 নম্বরের ভবনটি গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা হোক। মানুষ গত বছরের আগস্ট মাসে এসব নিয়ে চিন্তা করছিল না। তাদের ভেতরে একটা আবেগ কাজ করেছিল, বিজয়ের একটা উল্লাস কাজ করেছিল, এবং তারা এই জুলাই আগস্ট বিপ্লবের নায়ক ছাত্রছাত্রীদের মনে করত মাথার তাজ, তাদেরকে মনে করত যে আদরের প্রিয় সন্তান। আর অন্যদিকে তাদের মাথার উপর যিনি বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সবাইকে দেশের 18 কোটি মানুষ, তার মধ্যে আওয়ামী লীগের একেবারে কট্টর যারা রয়েছেন তারা ছাড়া প্রায় সবাই ত্রাণকর্তা হিসেবে স্বীকার করে নিয়েছিল এবং তাদেরকে একটা সীমাহীন লিবার্টি দিয়েছিলেন যে তারা যা ইচ্ছে তাই করুক। শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর আমাদের জীবনে কিছু হতে পারে না। তিনি বলেন, এই যে গত বছর আগস্ট মাসের যে সুখানুভূতি, সেই সুখানুভূতি 2025 সালে এসে কেমন আছে? এক্ষেত্রে যা হতে পারতো তা হলো জনগণের ভালোবাসার সমর্থন অটুট থাকতে পারত। শেষের দিকে যখন পুলিশ খুব নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, মানুষ তখন সামাজিক বন্ধন গড়ে তুলেছিল। ছাত্র জনতা রাস্তায় নেমে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছিল। অনেক এলাকাতে সাধারণ জনতা থানা পাহারা দিয়েছে, পুলিশকে নিরাপত্তা দিয়েছে। এলাকায় যেন আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেজন্যই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। এরকম ভালোবাসা যাকে বলা হয় কোঅপারেশন, এরকম কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিনা স্বার্থে কাজ করার নজির আমি এই বাংলাদেশে দেখিনি। তিনি আরও বলেন, অতীতে বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার ধারাবাহিকতা, বিনা স্বার্থে কাজ করার স্বপ্নের মানুষদের ক্ষমতায় বসিয়ে তাদেরকে সমর্থন দেওয়া, রাজনৈতিক ক্ষেত্রের ঐক্যবদ্ধতার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গত বছর পেয়েছিলেন। তবে তা গত 11 মাসে পতন হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন যদি বলা হয় যে দল কোনটাকে আপনি পছন্দ করবেন, আওয়ামী লীগ না এনসিপিকে, কে বেশি ভালো কে বেশি মন্দ, শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস, এই ধরনের ভোটাভুটি যদি হয় তাহলে বুঝতে পারবেন কে ফলাফলটা কোন পর্যায়ে চলে আসবে। তিনি বলেন, আর যদি আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়, আর যদি জেনারেল ওয়াকারুজ্জামান বলে ফেলেন আমি আর এনসিপিকে প্রোটোকল দিতে পারবো না, এই সরকারের প্রতি সেনাবাহিনীর যে দায়িত্ব কর্তব্যবোধ ছিল সেটা আমরা উইথড্র করলাম এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব। আমাদের কাজ হলো দেশ রক্ষা করা। অভ্যন্তরীণ যে গোলযোগ, এই গোলযোগ আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। উই আর গোয়িং টু ক্যান্টনমেন্ট। সেনাবাহিনী যদি ঘোষণা দেয় যে আমরা ক্যান্টনমেন্টে ফিরে গেলাম এবং সঙ্গে সঙ্গে তারা যদি ক্যান্টনমেন্টে ফিরে যায়, একবার একটু চিন্তা করেন, জাস্ট ফর 1 আওয়ার, 1 ঘন্টা 60 মিনিট, এই 60 মিনিট সময়ের মধ্যে সারা বাংলাদেশে, গোপালগঞ্জের কথা বাদ দিলাম, এই ঢাকা শহরে কি হতে পারে, কি ঘটতে পারে, সেই জিনিসগুলো একটু চিন্তা করেন। তিনি বলেন, আজকের এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এটা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন? এটা কি বঙ্গভবনে বসে শাহাবুদ্দিন চুপ্পু করেছেন? কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা পালিয়ে গেছেন, শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা, তার ছেলে ববি, রূপন্তী, তার মেয়ে রূপন্তী, টিউলিপ সিদ্দিকী, তারপর ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ওনারা কি এই গত 11 মাসে আজকের যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য তাদের 1% ভূমিকা আছে বা কোনো ভূমিকা আছে? তিনি আরও বলেন, এরকম যারা দিল্লিতে বসে যে ফুসফাস করছেন, সেই বাপুরাম সাপুরের সেই সাপের মতো, যার চোখ নাই, দাঁত নাই, কান নাই, এবং যাদের মানে হুকুম তামিল করার মতোই বাংলাদেশে কেউ নাই, নো ওয়ান, তাদের অফিসে হেগে দিচ্ছে মানুষ, তাদের কেন্দ্রীয় অফিসে সে প্রস্রাব জল বিয়োগ করে যাচ্ছে। তারপরে শেষে তাদের মূর্তি থেকে শুরু করে তাদের যা কিছু রয়েছে বাংলাদেশের সব কিছুই বরবাদ হয়ে গেছে। আর তারা দূরে বসে বসে কি করছেন? আমি চেয়েছে দেখলাম, শুধু চেয়েছে দেখলাম, এই কথাগুলো তারা সেখান থেকে বলছেন। তিনি বলেন, এখানে তো আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, সালমান রহমান নেই, আওয়ামী লীগের দোসররা নেই, আওয়ামীপন্থী সাংবাদিকরা নেই, কেউ নেই। ফলে পুরো মাটি তো বিএনপি জামাত ও আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের দখলে, পুরো রাষ্ট্র ছাত্রদের দখলে, মানে এনসিপির দখলে, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দখলে। সেখানে গত 11 মাসে যা কিছু ঘটেছে, সেই ঘটনার ফলে 2024 সালের আগস্ট মাসের উৎসাহ কেন নেই, উদ্দীপনা কেন নেই, সেই স্বপ্ন কেন নেই, সেই ভালোবাসা কেন নেই? তিনি আরও বলেন, বাংলাদেশের একটা বিখ্যাত গান জনাব হায়দার অনেক আগে গেয়েছিলেন, কি দেখার কথা ছিল কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। এগুলো তো আমাদের দেখার ইচ্ছা ছিল না, এখন যা কিছু দেখছি, এখন যা কিছু শুনছি, এগুলো তো শোনার জন্য আমাদের কান, আমাদের পঞ্চেন্দ্রিয় প্রস্তুত ছিল না। কিন্তু সেই জিনিসগুলো এখন হচ্ছে। সারা দেশে এখন যে অস্থিরতা চলছে এবং প্রতিদিন একটার পর একটা গুজব চলছে, যেভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা মহানগরীতে চলতে গিয়ে মহানগরীর বাসিন্দারা বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা শান্তিপ্রিয় জনগণ, যাদের ঘরে সুন্দরী কন্যা আছে, তাদের অর্থবিত্ত আছে, যাদের ক্ষমতা আছে বা ছিল একসময়, ওই মানুষগুলো এখন অসহায় হয়ে পড়েছে। অভিযোগ আক্তারের, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চলছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটি নথি এক নয় এবং ভুলভাবে গুলিয়ে ফেলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রচারণা হতে পারে, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং 5ই আগস্টের বিজয়ের একটি ঐতিহাসিক স্বীকৃতি, যার একটি আইনি ভিত্তি থাকা দরকার। এটি একটি ঐতিহাসিক দলিল। অন্যদিকে জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কমিশনে আলোচিত সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কমিশনে আলোচিত প্রস্তাবগুলোর একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা। আক্তার বলেন, আমরা চাই না এমন একটি অকার্যকর, অপূর্ণ এবং মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ তৈরি হোক, যেটা 3 দলের অতীত রূপরেখার মতো শুধু ইতিহাসের দলিল হয়ে থাকবে। জুলাই সনদটি হবে কার্যকর, পূর্ণাঙ্গ সংস্কার ধারণকারী, আইনি ভিত্তিসম্পন্ন এবং তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।